এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানী থেকে পোল্যান্ডের এক নাগরিক ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুলকে আগামীকালের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। আইনজীবীর মাধ্যমে দেয়া ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন, এক জামায়াত কর্মী আটক। মানিকগঞ্জে ভাগ্নেদের হাতে ২ মামা খুনের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১। পিপিপির মাধ্যমে প্রথমবারের মতো আবাসন প্রকল্প হাতে নিয়েছে সরকার। রাজধানীর কালশীতে গড়ে তোলা হবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য ফ্ল্যাট। এবং হারিয়ে যাচ্ছে ময়মনসিংহের গারো সম্প্রদায়ের আচিক ভাষা। বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার দাবি। সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানীতে পোল্যান্ডের এক নাগরিক ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় গুলশান এলাকা থেকে পোল্যান্ডের নাগরিক পিটারকে গ্রেফতার করে ডিবি। এছাড়া এই ঘটনায় মকসেদ আলম, রেজাউল করিম ও রেফাজ আহমেদ নামে আরও ৩ জনকে আটক করা হয়। এরা সবাই সিটি ব্যাংকের কর্মকর্তা বলে জানিয়েছে ডিবি পুলিশ। এটিএম বুথ থেকে অর্থ লোপাটের ঘটনায় সিসিটিভির ফুটেজের সঙ্গে মিল রয়েছে এমন কয়েকজন বিদেশি নাগরিককে আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল বলে জানিয়েছিল গোয়েন্দা পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্ড জালিয়াতির মাধ্যমে ইবিএল, ইউসিবি আর সিটি ব্যাংকের গ্রাহকদের অর্থ লোপাটের এই ঘটনা ঘটে। এটিএম বুথে স্ক্যামিং ডিভাইস বসিয়ে এই ৩টি ব্যাংকের ৩৬ জন গ্রাহকের ২০,৬০,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে আগামীকালের মধ্যে হলফনামা আকারে মির্জা ফখরুলকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আইনজীবীদের মাধ্যমে দেয়া ব্যাখ্যা গ্রহণ না করে আপিল বিভাগের নির্দেশ দেয়। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ আদেশ দেন। একই সঙ্গে পল্টন থানার নাশকতার ৩ মামলায় মির্জা ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে আগামীকাল পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। সম্প্রতি সিলেট সহ দেশের কয়েকটি জায়গায় বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বক্তব্যের ব্যাখ্যা দিতে মির্জা ফখরুলকে এই আদেশ দেন সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল ১০টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা। আজকের বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে দেবীগঞ্জে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বেলা ১১টার দিকে শহরের বিজয় চত্বর এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেন। এ সময় তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত ২ জন জেএমবি সদস্য ও বাকি ১ জন জামায়াত কর্মী। গতকাল রাতে পুরোহিত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ, ভাওলাগঞ্জে অভিযান চালায় তারা। এসব জায়গা থেকে ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। পরে সকালে পৃথক অভিযানে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে পুরোহিত হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। এদিকে এই ঘটনায় আহত পুরোহিতের সহযোগী গোপালের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আমরা প্রাথমিকভাবে তার ম্যানেজমেন্ট করেছি এবং সে আপাতত আশঙ্কামুক্ত, কিন্তু তার হাতে যে ইনজুরিটা আছে এই কারণে আমরা মনে করতেছি যে তার কিছু নিউরোলজিক্যাল প্রবলেম আছে। পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিতকে হত্যার প্রতিবাদে মানববন্ধন এখনো চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক সরকার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মানিক।
মানিক শুনতে পাচ্ছেন? সাইফুল রুদ্র, আপনি জানেন যে গতকাল দেবীগঞ্জের সন্ত গৌরীয় মঠের পুরোহিতকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ এখানকার এই বিজয় চত্বরে একটি মানববন্ধন চলছে। যে মানববন্ধনে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ এমনি সকল স্তরের মানুষজন এই মানববন্ধনে অংশ নিচ্ছে এবং তাদের প্রত্যেকের দাবি যে এই শান্তশিষ্ট পঞ্চগড় জেলাকে অশান্ত করে তোলার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠী এই পুরোহিতকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুধু এই পুরোহিত নয়, অতীতেও যে হত্যাকাণ্ডগুলি তারা ঘটিয়েছে একই ধরনের হত্যাকাণ্ড বলে তারা মনে করছে, আর যে কারণে তারা খুব দ্রুত এর বিচারের মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান চাইছে। তা না হলে তারা বলছেন যে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে মানুষের মাঝে আতঙ্ক উৎকণ্ঠা বেড়ে যাবে। তো কাজেই তারা দ্রুত এর একটা বিচার চান। তো আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখছি, তা হচ্ছে যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে গত রাতে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এই 3 জনের মধ্যে 2 জন রয়েছে জেএমবি সদস্য এবং 1 জন রয়েছে জামাত কর্মী। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে অতীতেও বিভিন্ন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছিল এবং এরাই এই ঘটনার সাথে জড়িত কিনা তা প্রকৃতভাবে তারা খুঁজে বের করবেন। আমি আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে চিকিৎসাধীন গোপাল রায় আছে তার সাথে কথা বলেছি। গোপাল আমাদের জানিয়েছে যে 3 জন ব্যক্তি, একজন মোটরসাইকেলে বসেছিলেন ব্রিজের উপরে, অপর দুজন পুরোহিতের গলা কাটায় অংশ নেয় এবং তাদেরই একজন তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং আমি আজকে সকালে সেই চিকিৎসকের সাথে কথা বলছি। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে তার অবস্থা যে খুব বেশি যে খারাপ তা বলা যাবে না। তো এছাড়া এখন এখানে যে মানববন্ধনটা চলছে তাতে মনে হচ্ছে যে পুরো দেবীগঞ্জবাসী, বিশেষ করে তারা দোকানপাট বন্ধ করে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, স্কুল কলেজের ছাত্ররাও সকলে এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। রুদ্র, এই ছিল এখনকার মতো আমার কাছে দেবীগঞ্জের সবশেষ খবর। দর্শক, পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিতকে হত্যার প্রতিবাদে মানববন্ধন চলছে। সকল দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নিয়েছেন, আর সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক সরকার। মানিকগঞ্জের সিংগাইরে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নেদের হাতে 2 মামা খুনের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে ধারণা করেছে পুলিশ। এই ঘটনায় গত রাতেই একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে গত রাতে নিহত আজিজের স্ত্রী ফরিদা বেগম 19 জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহিদুল, নৈশা ও জসিমের এক খালা দেশের বাইরে মারা যাওয়ার পর থেকে তার সম্পদ নিয়ে ভাগ্নে ও মামাদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে আজিজ, টেন্ডল ও করিম মোল্লাকে ওই 3 ভাগ্নে বিরোধ মীমাংসার কথা বলে বাড়িতে ডেকে নেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন আজিজ ও টেন্ডন মোল্লা। খালি কুবাইছে, আর কোনো কথাবার্তা নেই। খুব মর্মান্তিক বিষয়। হ্যাঁ, এদের সকলের ফাঁসি চাই, আমরা সুষ্ঠু বিচার আমরা চাই। টাকা পাবে এবং জায়গার ভাগ বাটোয়ারা পাবে, এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ফ্যামিলিগত এবং গ্রাম্য সালিসের মাধ্যমে। এই সমাধান না হওয়ার কারণে গতকাল তাদেরকে সকালে ডেকে নেয় এবং ডাকার পরিপ্রেক্ষিতে তারা পরিকল্পিত তাদের অতর্কিতভাবে তাদের হামলা করে। সংবাদে আরো থাকছে, রাজধানীর দক্ষিণখানে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, দিনভর অভিযান চালিয়ে কথিত প্রেমিক সহ 5 জন গ্রেফতার। এবং বেশ কয়েকবার তারিখ বদলেও নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি ইসি। দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির মাধ্যমে প্রথমবারের মতো আবাসন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে রাজধানীর কালশী এলাকায় 5 একর জমির উপর নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন ভবন গড়ে তোলা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষে এই বছরই প্রকল্পের কাজ শুরু হবে। আর নতুন এ প্রকল্প বাস্তবায়ন হলে আবাসন শিল্পে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন সানভীর রুপুল।
2 কোটি মানুষের ঢাকা শহরের বিস্তৃতি বাড়ছে প্রতিনিয়ত। মানুষের ঠাসা এই শহরে প্রতিদিনই তৈরি হচ্ছে ঘরবাড়ি, তবু সংকট কাটছে না আবাসনের। প্লট কিংবা ফ্ল্যাটের আকাশচুম্বী দামের কারণে অধরাই রয়ে যায় স্বপ্নের ঠিকানা। তবে এসব বিবেচনায় কালশীতে 5 একর জমির ওপর প্রথমবারের মতো আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। সরকারের এই জমিতে আধুনিক সুবিধা রেখে পরিকল্পিতভাবে 10টি ভবনে মাঝারি আকারের ফ্ল্যাট নির্মাণ করবেন বেসরকারি আবাসন ব্যবসায়ীরা। এর মধ্যে দরপত্র নকশা যাচাই বাছাই করে 5টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে। বসবাসও থাকবে, সেখানে বাজারঘাটও থাকবে, সেই কম্বাইন্ড একটা চিন্তাধারা করেই এই নকশা টকশাগুলো করা হয়েছে। আবাসন খাতে এই ধারা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করে রিহাব। সরকারের যে সমস্ত বিল্ডিং বা ইমারত করছে, ওখানেও কিন্তু আমাদের আবাসন শিল্প মালিকদের অংশগ্রহণ করা দরকার। তারই একটা আমি মনে করি একটা পূর্ব আবাস বলতে পারেন এটা। গৃহায়ন মন্ত্রী জানিয়েছেন, প্রকল্পটি শেষ হলে লটারির মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের লোকদের ফ্ল্যাট দেওয়া হবে। আমাদের নিজস্ব অর্থায়নে করছি এবং যেরকম 4 বছর অর্ধেক আর 16 বছর আর অর্ধেক টাকা দেবে। এটাই সহজ আছে, যখনই টেন্ডার তারা পাবে তাদের ওয়ার্ক অর্ডার দিয়ে যাবো আমরা এবং কাজ শুরু হয়ে যাবে। উইদিন 3 months টাইম উই ক্যান গিভ অর্ডার। অর্থনীতিবিদরা বলছেন, কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে স্বচ্ছতার ভিত্তিতে ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারলেই পিপিপির মাধ্যমে এই উদ্যোগ সফল হবে। কি মূল্যে ফাইনালি এই অ্যাপার্টমেন্টগুলো বিক্রি হবে সেটি শুরুতেই ঠিক করা, কখন বিক্রি হবে সেটি পরিষ্কার করা, তাহলে সেটিও কিন্তু নিশ্চিত করতে পারবে যে একটি নির্দিষ্ট দামে এগুলো এই অ্যাপার্টমেন্টগুলো ভোক্তাদের কাছে পৌঁছানো। ঢাকা শহরের 2/3 বেশি মানুষের নেই নিজস্ব আবাসন ব্যবস্থা। আবাসন সংকট নিরসনে পিপিপির মাধ্যমে এই কালশী এলাকায় সরকার যে আবাসন প্রকল্পটি হাতে নিয়েছে সেটি পুরোপুরি বাস্তবায়ন করা গেলেও হয়তো রাজধানীবাসীর আবাসন সংকট নিরসন সম্ভব নয়। তবে এই আবাসন প্রকল্পটির মাধ্যমে নিম্ন আয় এবং মধ্যম আয়ের লোকদের জন্য যদি ন্যূনতম দামে আবাসন ঠিকানা খুঁজে দেওয়া যায়, তাহলে হয়তো ভবিষ্যৎ আবাসন সংকট নিরসনে এই পিপিপি হতে পারে একটি ভালো মাধ্যম। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, মানিকগঞ্জে ভাগ্নের হাতে 2 মামা খুনের ঘটনায় 19 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আর এই মুহূর্তে মানিকগঞ্জের সিঙ্গাইরে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, কি তথ্য আছে আপনার কাছে? মানিকগঞ্জের এই যে সদরের সিঙ্গার সদর ইউনিয়নের যে গ্রামটি রয়েছে গোবিন্দল গ্রাম, এই গ্রামটি এখন একটি শোকের গ্রামে পরিণত হয়েছে। আপনারা জানেন যে গতকাল 2 জন নিহত হওয়ার পর থেকেই এই গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এখন আছি যে নিহত আজিজ মোল্লা, তার বাড়িতে এখন আমরা আছি। একটু আগে সিঙ্গাইর থানা এবং ঘুরে এসেছিলাম টেন্ডল মোল্লা, যিনি তার বাড়িতে ঘুরে এসেছিলাম। সেখানে একজন আহতের সঙ্গে আমাদের কথা হয়েছে, টেন্ডল মোল্লার ছেলে, যাকেও গতকাল দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন বাড়িতে অবস্থান করছে এবং আরেকজন যিনি আহত রয়েছেন তিনি এখন কিন্তু সেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তো আমরা এই পরিবারের কিছু সদস্য, এই বাড়ির কিছু সদস্য তারা রয়েছেন, তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে গতকাল এই ঘটনাটি অনেকটাই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে গতকাল কটার দিকে ঘটনা, সেগুলো বারবার বলা হয়েছে, আসলে এটি পরিকল্পিত ছিল বলে একটু আগে বলছিলেন আপনারা। সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিচারটা সাজানো গোছানো সবকিছু ওকে ছিল। বিচারটা রায় দেব এরকম ভাবে ডাইকে নিয়ে বসে, যে বললো যে বসো, বিচারটা যে কোনো ভাবে রায় করে দিয়ে দাও। তো এইভাবে ডাইকে নিয়ে ঘরের ভিতরে বসাছে। বসানোর পরে তারা পূর্বের দিকে লোক রেডি করে রাখছিল, ওই ঢোকার পরেই কেসি গেট লাগাইতে তাদের উপরে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করছে। আসলে এই বাড়িটি এখন শোকের একটি বাড়িতে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে এই উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও লোকজন আসছেন এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং এই যে শান্তশিষ্ট যে গ্রাম, আকস্মিকভাবে 2টি খুনের ঘটনা ঘটলো, সে কারণে তাদের কাছে কিন্তু একটি অন্যরকম ভাবে তারা দেখছেন গ্রামটিকে একটি ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে বলা যায়, যেহেতু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কথা বলছি এই পরিবারের আরেকজন সদস্যের সঙ্গে। আপনার শ্বশুর তো বলছিলেন একটু আগে আপনি যে উনি সরাসরি এর সাথে জড়িত ছিলেন না বা সম্পত্তিটা তার সাথে বিরোধ না, তো তিনি আসলে কেন গিয়েছিলেন, কি জেনেছেন আপনি? আসলে তিনি গেছিলেন সালিশ করতে আর কি, ওনাদের সঙ্গে গেছিলেন, বিষয়টা আর কি যেন মীমাংসা হয়, সুরা হয়, এই কারণে উনি তাদের সঙ্গে গেছিলেন। তো
তো একটু আগে আমরা সিংগাইর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে একটি মামলা হয়েছে, গত রাতেই মামলাটি হয়। যেহেতু আজিজ মোল্লার স্ত্রী ফরিদা তিনি বাদী হয়ে 19 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি হচ্ছেন জাহিদ নামে যে আসামি রয়েছেন, তার শ্বশুর জহিরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলবো এই নিহত আজিজ মোল্লার মেয়ের সঙ্গে। আমরা দুঃখিত যে আপনার সঙ্গে একটু প্রশ্ন করতে হচ্ছে আমাদেরকে, তারপর একটু বলবেন যে এখন আসলে আপনাদের যে মামলা হয়েছে, এখন প্রশাসনের কাছে বা কর্তৃপক্ষের কাছে কি চাওয়া আছে আপনাদের? এখন কর্তৃপক্ষের কাছে একটাই চাওয়া, যারা যারা এর সাথে জড়িত সবাইকে যেন ফাঁসি দেয়। সবাই মিলেই আমার বাপ কাকাদের হত্যা করছে, তাই আমার একটাই চাওয়া যে সবার যেন ফাঁসি হোক। আসলে এভাবেই পরিবারের অন্য সদস্যরাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। এলাকার লোকজনের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তারা কিভাবে বলছেন যে শান্তশিষ্ট যে গ্রামটি, যেখানে আকস্মিকভাবেই সেই খুনের ঘটনাগুলো ঘটলো এবং দুজনকে গত রাতে দাফন করা হয়েছে, সেই কবর দেখতেও কিন্তু লোকজন ভিড় করছেন। তাদের সবারই কিন্তু একটি দাবি যে যাতে ন্যায় বিচার তারা পান এবং সুষ্ঠু বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। তো সাইফুল রুদ্র, আমার কাছে এই ছিল আপাতত মানিকগঞ্জের এই গোবিন্দল গ্রাম থেকে সবশেষ খবর। দর্শক দেখছিলেন যে ভাগ্নের হাতে দুই মামা খুনের ঘটনায় তারা সরকারের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন পরিবারের পক্ষ থেকে, পরিবারের লোকজন। আর সেই খবরাখবর মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির। রাজধানীর দক্ষিণখানা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গত শনিবার বিকেলে ওই তরুণীকে বেড়ানোর কথা বলে নিয়ে যায় তার কথিত প্রেমিক স্বাধীন। পরে রাতে দক্ষিণখান এলাকায় এক বন্ধুর বাসায় তাকে নিয়ে যায় তার প্রেমিক। সেখানে প্রথমে স্বাধীন ও পরে তার 2 বন্ধু ওই তরুণীকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে পাশের বাসার আরও 2 জন যুবক ছুটে এসে মেয়েটিকে ধর্ষণ করে। কৌশলে সেখান থেকে বেরিয়ে মেয়েটি বাদী হয়ে 7 জনকে আসামি করে দক্ষিণখান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল দিনভর অভিযান চালিয়ে স্বাধীন সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গুরুতর অবস্থায় মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা 5 জনকে অ্যারেস্ট করে ফেলেছি। আমাদের ভিকটিমকেও আমরা মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। বাকিটুকু আমাদের এখন তদন্ত চলতেছে। ধর্ষণ করার পরে তাকে আবার হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি এটা পুলিশকে জানাও তাহলে তোমার সমস্যা হতে পারে। ময়মনসিংহের গারো সম্প্রদায়ের আচিক ভাষা হারিয়ে যাচ্ছে। মাতৃভাষা রক্ষার জন্য সরকারি বেসরকারি কোনো পৃষ্ঠপোষকতা এবং নিজস্ব বর্ণমালা না থাকায় এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তারা। তাই এ ভাষায় বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার দাবি গারো নেতাদের। তবে আশার কথা হলো হালুয়াঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে গারো শিশুদের মাতৃভাষা শেখানো হচ্ছে। গারো ভাষার একটি অভিধানের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। ময়মনসিংহ অঞ্চলে গারো সম্প্রদায়ের প্রবীণ সদস্যরা মাতৃভাষায় সাবলীলভাবে কথা বলতে পারলেও নতুন প্রজন্ম তাদের মাতৃভাষা আচিক প্রায় ভুলতে বসেছে। অনভ্যস্ততা ও সঠিক চর্চার পাশাপাশি নিজস্ব বর্ণমালা না থাকা এবং ভাষা রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের অভাবে এটি বিলুপ্তির পথে বলে মনে করেন অনেকে। ক্লাসমেটরা মুসলিম, তাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে হয়, তাই আমরা আমাদের গারো ভাষায় কথা বলতে পারি না। আমাদের যে নিজস্ব ভাষা রয়েছে আমরা তা সব জায়গায় ব্যবহার করতে পারি না। এদিকে গারোদের মাতৃভাষা রক্ষায় বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানালেন গারো সম্প্রদায়ের নেতারা। মাতৃভাষায় শিক্ষাদান চালু করা দরকার এবং প্রত্যেক স্কুলে ওই গারো ভাষায় আমাদের মাতৃভাষায় শিক্ষাপাঠ আরম্ভ করা দরকার। বর্ণমালা যাতে করে এখানে সংযুক্ত করা যায় এবং এটার জন্য সরকার বিশেষজ্ঞদের দ্বারা একটা কমিটি গঠন করে যাতে করে এটা উদ্যোগ নেয়, যাতে আমাদের মাতৃভাষাটা যেটা হারিয়ে না যায়। তবে হালুয়াঘাটের বিরুইডাকুনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি গারো শিশুদের তাদের মাতৃভাষাও শিক্ষা দিচ্ছেন। আর এ ভাষায় একটি অভিধানের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানালেন এই গবেষক। স্যার আমাদের জন্য আচিক ভাষা শেখায় এবং মাতৃভাষা শেখায়, তাই জন্য আমরা মাতৃভাষা দিয়ে কথা বলতে পারি। পাঠদানের সময় আমরা মান্দি ভাষা দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে বোঝাতে চেষ্টা করি এবং আমাদের ভাষাকে আমরা ধরে রাখতে চেষ্টা করি। আমাদের এই অভিধানে 10,000 শব্দের অধিক গারো টু বাংলা এই অভিধানের কাজ আমরা পরিচালনা করছি। তা আমাদের আশা করছি যে আগামী মার্চের মধ্যে আমরা বইটা বের করতে পারবো। ময়মনসিংহ শহর সহ হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় গারো সম্প্রদায়ের প্রায় 80,000 লোকের বাস।
হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সংবাদে আরও থাকছে, 3 বছর পর স্বয়ংক্রিয় পদ্ধতির মশা নিধন যন্ত্রের প্যাটেন্ট স্বীকৃতি পেলেন চট্টগ্রামের তরুণ প্রযুক্তিবিদ। ভূমিকা রাখতে চান জিকা ভাইরাস প্রতিরোধে। এবং আইনি জটিলতায় 18 বছর ধরে ভোট দিতে পারছেন না ভোলার সোনাপুর ও বড় মংলাচড়া ইউনিয়নের ভোটাররা। উন্নয়ন সহ সব ধরনের সুবিধা বঞ্চিত থাকায় ক্ষোভ। বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করেও বহু প্রতিশ্রুত স্মার্ট কার্ড নাগরিকদের হাতে তুলে দিতে পারেনি নির্বাচন কমিশন। এক্ষেত্রে এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় কমিশন পুরো প্রকল্পকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ দিতে না পারলেও শিগগিরই প্রথম ধাপে স্মার্ট কার্ড বিতরণের কাজ শুরু হবে বলে আশ্বাস এনআইডি কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। 2007 সালে ন্যাশনাল আইডি কার্ড চালুর পর থেকেই সাধারণ এই লেমিনেটিং কার্ডকে একটি ডিজিটাল কার্ডে রূপান্তরের কথা ভাবছিল সরকার। বেশ কয়েক ধাপের জরিপ শেষে 2011 সালে বিশ্বব্যাংকের সহায়তায় শুরু হয় স্মার্ট কার্ড প্রকল্প। ফ্রান্সের প্রযুক্তিতে এই কার্ডটিতে সংযুক্ত থাকবে একটি সিম কার্ড, যার মাধ্যমে অন্তর্ভুক্ত থাকবে নাগরিকের সকল তথ্য ও আঙ্গুলের ছাপ। কাগজের এনআইডির চেয়ে এই কার্ড অনেক বেশি সুরক্ষিত, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বিশ্বব্যাংকের সহায়তায় চুক্তি অনুসারে চলতি বছরে শেষ হওয়ার কথা স্মার্ট কার্ড তৈরির কাজ। 2017 এর ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা বিতরণের কাজ। অথচ এখনো প্রথম ধাপের বিতরণের দিনক্ষণ চূড়ান্ত করতে পারেনি ইসি। এতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা, যা পুরো প্রক্রিয়াকে আরও দীর্ঘসূত্রতার মধ্যে ফেলে দিবে বলেও আশঙ্কা তাদের। কনসালটেন্সি ফি দিতে হয়, মেশিন নিয়ে আসা সেটা ফি দিতে হয়, একটা ইনফ্লেশনের বিষয় আছে, এতগুলো লোককে বেতন দিতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখন কি 100 মিলিয়নের মধ্যে আছে না আরও বেড়েছে, এগুলো কিন্তু খুব পরিষ্কার না। গত বছর একাধিক তারিখ দিয়েও কথা রাখতে পারেনি এনআইডি কর্তৃপক্ষ। তবে 2014 সালে হালনাগাদের পর ভোটার তালিকায় নতুন যুক্ত হওয়া প্রায় 44 লাখ এবং রাজধানী ঢাকার প্রায় 42 লাখ ভোটারের হাতে অল্প কিছু দিনের মধ্যেই স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে বলে হচ্ছে কার্ড মুদ্রণ হচ্ছে, আমরা ডিস্ট্রিবিউশনটা শুরু করিনি। এত বড় একটা জিনিস আমরা চাই আয়োজনটা খুব ভালোভাবে করে এবং একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে করার জন্য। বিতরণের সময় 10 আঙ্গুলের ছাপ ও রেটিনার ভেতরের ছবি অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও রয়েছে বলে জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণের শহরের বিভিন্ন ভবনে কার পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করার অভিযান পরিচালনা করছে রাজুক। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে উচ্ছেদের কয়েক ঘন্টা পরই আবার দখল হয়ে যাচ্ছে সব জায়গা। ফলে সরকারের উদ্যোগে কোনো কাজেই আসছে না। বিশ্লেষকরা বলছেন কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর জবাবদিহির অভাবেই অবস্থার পরিবর্তন হচ্ছে না। আর কর্তৃপক্ষ বলছেন কঠোর নজরদারি রয়েছে তাদের। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর মিরপুর রোডে এই ভবনটিতে কয়েকদিন আগে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজুক, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে খোদ রাজুকের দোহাই দিয়ে এখানে আবার দখল করা হয়েছে কার পার্কিং এর জায়গা। মৌখিকভাবে ওনার সাথে কথা হয়েছে যে আমরা সমস্যা থাকবো, মানে সমস্যা না, জাস্ট উপরে আমরা ওই ওনারা আছে যারা ভাড়া দিচ্ছি আমরা, ওরা চলে গেলে তারপর আমরা উপরে শিফট হয়ে যাবো। একই রোডে এই হোটেলটির ভেঙে দেওয়া অংশ দখল করে দেয়াল নির্মাণ করছে মালিক পক্ষ। তবে সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে নির্মাণ বন্ধ রেখে ভেঙে দেয়া হয় দেয়ালটি। দোষ চাপানো হয় কর্মচারীদের উপর। আমরা অন্য জায়গায় ছিলাম, আইসা দেখে আমার দোকানদাররা করতে, আমরা আবার নিজের উদ্যোগে ভেঙে দিলাম। উত্তরার এই রেস্টুরেন্টটির কিছু অংশ ভেঙে দিয়ে বাকি অংশ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল রাজুক, কিন্তু সরানো দূরে থাক, নতুন করে ভাঙা অংশ জোড়া লাগানোর কাজে ব্যস্ত তারা। এরকম অবস্থা এখন প্রায় সব এলাকাতেই। এসবের পেছনে রাজুকের মৌখিক অনুমোদন রয়েছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন দখলদাররা। বিশ্লেষকরা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা আর তদারকির অভাবেই কাজে আসছে না এসব উদ্যোগ। পরিচালনার দুর্বলতা। রাজুকের সমস্যা আছে সবাই জানে, তারা তাদের আইন মানাতে পারছে না, সেটাও আমরা জানি। তো মানাতে পারছে না কেন? তারা বলবে আমাদের জনবল নাই। তো জনবল নাই কেন? অথবা যা জনবল আছে সে তারা সঠিকভাবে কাজ করুক। সরকারের দায়িত্ব হবে এই প্রতিষ্ঠানের উপরে একটি পর্যালোচনা করা। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছেন রাজুকের কেউ এর সঙ্গে জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জেনারেল ডাইরেক্টরদের উপর নির্দেশ দিয়েছি আমরা যে যার যার এলাকা যে উচ্ছেদ অভিযান একবার করা হলো সেখানে যদি আবার গড়ে ওঠে তার জন্য সেই দায়ী হবে। আপনি যেটা পয়েন্ট আউট করেছেন ভবিষ্যতে আর দেখবেন না এখন থেকে।
রাজুকের তথ্য মতে রাজধানীতে কয়েক হাজার ভবনে কার পার্কিং এর জায়গা ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিকভাবে। যানজট নিয়ন্ত্রণে এসব দখলমুক্ত করতে 3 মাস ব্যাপী অভিযান পরিচালনা করছেন তারা। নগরবাসীর ভোগান্তি কমাতে নেয়া এই মহৎ উদ্যোগটি কিছু মানুষের অসৎ উপায় অবলম্বনে যেন ব্যর্থ হয়ে না যায় সে বিষয়ে কর্তৃপক্ষ আরেকটু যত্নবান হবেন এমন দাবি সংশ্লিষ্ট সব পক্ষের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। নিজের আবিষ্কৃত স্বয়ংক্রিয় পদ্ধতির মশা নিধন যন্ত্র দিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী জিকা ভাইরাস প্রতিরোধে ভূমিকা রাখতে চান চট্টগ্রামের তরুণ প্রযুক্তিবিদ এম এ হামিদ। তার দাবি, অন্য যন্ত্র দিয়ে মশার কাছে গিয়ে নিধন করতে হলেও নতুন এক ধরনের কেমিক্যাল ব্যবহারের কারণে উদ্ভাবিত যন্ত্রের কাছে ছুটে আসবে মশা। দীর্ঘ 3 বছরের গবেষণা এবং অপেক্ষার পর সরকারের প্যাটেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে তার মশা নিধন যন্ত্র। আরও জানাচ্ছেন কমল দে। 3 বছর ধরে ছোট দুটি কক্ষে সামান্য কিছু লোহালক্কর এবং দেশীয় তৈরি যন্ত্রপাতি দিয়ে গবেষণা করে আসছেন তরুণ প্রযুক্তিবিদ আব্দুল হামিদ। বাজারে প্রচলিত দেশি বিদেশি মশার কয়েল, কেমিক্যাল কিংবা যন্ত্র নিয়ে ভোগান্তির শেষ নেই। তাই ভিন্ন ধারার কিছু একটা উদ্ভাবনের চেষ্টা ছিল হামিদের। সফলও হন তিনি। নতুন উদ্ভাবিত যন্ত্রটিতে এমন কিছু কেমিক্যাল এবং স্মাইল ব্যবহার করা হয়েছে যা মানবদেহে বিদ্যমান, যার আকর্ষণে মশা যন্ত্রটির কাছে ছুটে আসে। যখন আপনি এই ডার্ক প্লেসে বসে দিবেন তখন এটা একটা লাইট জ্বলবে, হিট প্রিজার্ভ করবে, কেমিক্যাল রিফ্লেকশন করলে মসকিটো এখানে আকৃষ্ট হবে। গত 11 ফেব্রুয়ারি প্রকাশিত বাংলাদেশ সরকারের গেজেটে প্যাটেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তার উদ্ভাবিত মশা মারা যন্ত্রটিকে। আমরা চাচ্ছি মানুষের কল্যাণে এই পদ্ধতি কাজে আসুক, বিশ্ববাসীর কাছে আমরা ছড়িয়ে দিই। বিশ্বে যেখানে জিকা ভাইরাসের উপর কাজ চলতেছে সেখানে আমি আমার এইটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। প্রযুক্তিবিদ হামিদের উদ্ভাবিত মশা নিধন যন্ত্রটি সরকারিভাবে প্যাটেন্ট পেল, তা যেন চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পর বাজারজাত করা হয় সেই ব্যাপারে মত দিলেন এই ওষুধ বিজ্ঞানী। এটা যেহেতু একটা ঘ্রাণ আছে, কেমিক্যাল আছে, সেটা আমাদের ফুসফুস দিয়ে ঢুকতে পারে, সাইড এফেক্ট হচ্ছে কিনা সেই গবেষণাটুকু করার প্রয়োজন আছে, যাতে কোয়ালিটিটা মেনটেন করে এবং সেটা আন্তর্জাতিক বাজারে গিয়ে বাংলাদেশের সম্মান অর্জন হয় এবং সে বিজ্ঞানী হিসেবে যাতে প্রতিষ্ঠিত হয়। এখনো বাণিজ্যিকভাবে তৈরি করা শুরু না হলো হামিদের এই মশা নিধন যন্ত্রটি সামান্য বিদ্যুতে চলবে। এর কার্যকারিতা থাকবে অন্তত 2000 বর্গফুট। প্রতি 4 মাস অন্তর কেমিক্যাল রিফিল করতে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আগেই জানিয়েছে এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করেছি। তাদের ভিতরে সিসিটিভিতে দেখা যে ব্যক্তিকে দেখা গেছে, যে হোয়াইট স্কিন ব্যক্তিকে দেখা গেছে, তাকে পিওটর সিজোফেন মাজুরেক নামে এক পোলিশ নাগরিক, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পর ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে আমরা বাংলাদেশের আরও 3 জন বাংলাদেশের নাগরিক, মোকসেদ আল ওরফে মাকসুদ, রেজাউল করিম শাহিন এবং রেফাজ আহমেদ ওরফে রনি নামে সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের 3 কর্মকর্তাকে আমরা গ্রেপ্তার করেছি। তো তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে আরও কতিপয় ব্যক্তির সহায়তায়, মানে আরও 2-1 বিদেশি ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশির সহায়তায় এই পিওটর সিজোফেন দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছিল। তো তারা কার্ড ডিভিশনের ব্যাংকের কার্ড ডিভিশনের 3 জন কর্মকর্তার সহায়তায় তারা বিভিন্ন বুথ থেকে বিভিন্ন সময় টাকা তুলেছে। তবে এবার যেহেতু তারা সবসময় অনেকবারই টাকা তুলেছে, কিন্তু সেই টাকাগুলো ফরেন অ্যাকাউন্ট থেকে গিয়েছে বলে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড এবং ফরেন অ্যাকাউন্ট থেকে গিয়েছে বলে সেগুলো ইতিপূর্বে ব্যাংকের হিসাবে আসেনি। কিন্তু এবার বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কারণেই যেহেতু এই কমপ্লেইনটি মানে ব্যাংকের নজরে আসে যে গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বা গ্রাহকের টাকা কম পড়ে গেছে বা কেউ তুলে নিয়ে গিয়েছে, চুরি হয়েছে, তখনই ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টি নজরে আসার পর অভিযোগ করে এবং অভিযোগের সূত্র ধরেই আমরা কাজ শুরু করি। তো এই পিওটর সে আসলে গত 1 বছর আগে বিজনেস ভিসা নিয়ে বাংলাদেশে আসে। সে মূলত ম্যান পাওয়ার ব্যবসার কথা বলেই এই ভিসা নিয়ে বাংলাদেশে আসে। এখানে এসে সে কিছু
ব্যক্তিকে পূর্ব ইউরোপে পাঠিয়েছেও অন্যান্য ম্যান পাওয়ার এজেন্সির সহায়তায়। তো কিন্তু তার মূল পেশাই হলো এই ধরনের ফ্রড বা জালিয়াতি করা। সে ইতোপূর্বে বিভিন্ন দেশে এই কাজটি করেছে। আমরা যে পাসপোর্টটি পাওয়া গেছে তার কাছে পেয়েছি সেটিতে পোলিশ পাসপোর্ট, বাট তার কাছে আরও একটি জার্মানির সিটিজেনদের যে আইডি কার্ড সেটিও পাওয়া গিয়েছে। এখন এটি তার সঠিক নাম কিনা বা এটি তার সঠিক পাসপোর্ট কিনা সেটিও আমাদের যাচাই করতে আরেকটু সময় লাগবে। পাশাপাশি সে আরও দু একজন বিদেশির কথা বলেছে যে যারা এই ঘটনার পর এসেছিল এবং সে তার বক্তব্য মতে এটি ব্যাংকের নজরে আসার আগেই আবার তারা মানে বাংলাদেশ থেকে চলে গিয়েছে। তো সেটি আমরা যাচাই বাছাই করে দেখব। পাশাপাশি এদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করে 10 দিনের রিমান্ড চাইব। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো অন্য কোনো ব্যাংকেরও কার্ড ডিভিশন কিংবা আইটি শাখার কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত আছে কিনা সেটি বের করার চেষ্টা করব। পাশাপাশি তাদের এরাও আগে কোথায় কোথায় কাজ করেছে, কোন কোন বুথ থেকে টাকা তুলেছে সেটিও আমরা বের করার চেষ্টা করব। পিওটর বাংলাদেশের একজন নাগরিককে বিয়ে করেছে এবং তার একটি সন্তানও আছে, সদ্য একটা সন্তান রয়েছে যার বয়স বোধহয় 2 সপ্তাহ অতিক্রম করেনি। তো সে এই কাজে তার বক্তব্য মতে ইতোপূর্বেও সে মানে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বাট সেটি আসলে বিদেশিদের অ্যাকাউন্ট থেকে নিয়েছে ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে, ফলে ওই দেশে মেসেজ গিয়েছে, বাট তারা পরবর্তীতে অনুসন্ধান করে বা এই যে কমিউনিকেশন করেসপন্ডেন্স এতে 6-7 মাস সময় লেগে যায়। তো এইটা করে আসলে যে কারণে বাংলাদেশের কোনো ব্যাংকের টাকায় বা গ্রাহকদের টাকায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু এবার সে আমাদের কাছে স্বীকারও করেছে যে আমাদের ভুল হয়েছে, যে বাংলাদেশের বাংলাদেশিদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কারণেই সে ধরা পড়েছে। এই ঘটনার সঙ্গে আপনারা যে সিটি ব্যাংকের যারা করেছেন তাদের সম্পৃক্ততা কতটুকু এবং তারা কিভাবে সম্পৃক্ত হয়েছে? এটি আসলে তারা কোনো চিপস বা ক্যামেরা ব্যবহার করে পিন কোড চুরি করে যে এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নিয়েছে সেটি নয়, পাঞ্চ মেশিন ব্যবহার করে পাঞ্চ মেশিনের সাহায্যে টাকা হাতিয়ে নিয়েছে, যেটি এই কার্ড ডিভিশনের এই 3 কর্মকর্তা সহ আরও অন্যান্য জায়গারও আরও 2-1 জন আছে, তারা এই কাজটিতে সহায়তা করেছে। কারণ ওই মেশিন তো অন্যদের কাছে থাকে না সাধারণত। তো সেটি প্রথমে আমরা পিটরকে জিজ্ঞাসাবাদ করার পর সে মাকসুদের নাম বলে, মাকসুদকে জিজ্ঞাসা করার পর বাকি 2 জনের নাম বেরিয়ে আসে। তারপর তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যাচাই বাছাই করে গ্রেপ্তারের পরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। তো এর বাইরেও অন্য কোনো পন্থায় তারা টাকা হাতিয়ে নিয়েছে কিনা সেটিও আমরা রিমান্ডে এলে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে পারলে সেটি আমরা জানতে পারবো। দর্শক, এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, সেখানে ছিলাম এতক্ষণ। নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো কয়লা খনির সন্ধানে খনন কাজ। গতকাল বদলগাছি উপজেলার তাজপুর গ্রামের অনুসন্ধান শেষে খনন কাজ শুরু করে ভূতাত্ত্বিক অধিদপ্তর। প্রথম পর্যায়ে চলছে 1000 মিটার গভীর নলকূপ খননের কাজ। এরপর 4000 ফুট গভীর কূপ খননেরও কথা রয়েছে। এদিকে খনন কাজে ব্যবহারের জন্য সেখানে পৌঁছে গেছে ভারী মেশিন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। তবে জমি অধিগ্রহণ না করে খোঁড়াখুঁড়ি শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। ফসলের জমি যদি নষ্ট হয় তাহলে তো আমাদের কৃষকের তো ক্ষতি হবে। অতএব এই ক্ষতি পূরণ দিয়ে যেন আমাদের এই কাজগুলো করে। 1 বিঘা মাটির থেকে প্রায় প্রতি বছর 50 থেকে 60,000 টাকা আমরা ফসল উৎপাদন করতে পারি। এই জমিগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায় আমরা কি খাওয়াই বাঁচবো? জিওফিজিক্যাল সার্ভে হওয়ার পরেই এখানে একটা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে, সেটা হলো স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ এবং অর্থনৈতিকভাবে খনিজ সম্পদ অনুসন্ধান। জাস্ট এই কাজের জন্য আমরা এখানে আসছি। শারীরিক প্রতিবন্ধীদের শ্রম ও কর্মদক্ষতার উপর নির্ভর করে লাভজনক অবস্থানে পৌঁছেছে মৈত্রী শিল্প, এমনটাই দাবি এই শিল্প প্রতিষ্ঠানের। শুধু তাই নয়, প্রতিবন্ধীদের বড় পরিসরে কাজের সুযোগ দিতে বিভাগীয় পর্যায়ে কলকারখানা স্থাপনের সিদ্ধান্তের কথাও জানালেন কর্তৃপক্ষ। আর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানে কর্মরত প্রতিবন্ধী শ্রমিকরা বলছেন,
কাজ করে জীবিকা নির্বাহ করতে চান তারা। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতার বিচারে প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। ঝিনাইদহের ওয়ালিউর রহমান জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে হারিয়ে ফেলেন স্বাভাবিক হাঁটা চলার ক্ষমতা। এরপর নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে বেঁচে থাকার তাগিদে শুরু করেন জীবিকার সন্ধান। সম্মানের সাথেই কাটাতে চান সারা জীবন। আমার উপরে ডিপেন্ড করে 4-5 জন। কোনো প্রতিবন্ধী কারোর বোঝা হয়ে থাকতে চায় না। তাদের একটা যে নিজের দুর্বলতা আছে, সেই দুর্বলতাটা সে বুঝতে পারে। তাকে কাজ করাইলে সে কাজের দিকে হেভি মনোযোগী হয়। ওয়ালিয়রের মতো শারীরিক প্রতিবন্ধীদের কাজের সুযোগ করে দিতেই 1983 সালে গাজীপুরের টঙ্গীতে যাত্রা শুরু মৈত্রী শিল্পের, যেখানে কর্মরত প্রতিবন্ধী শ্রমিকরাই প্রস্তুত করছেন 70 রকম প্লাস্টিকের পণ্য সহ ভিভিআইপি ব্র্যান্ড খ্যাত বোতলজাত খাবার পানি মুক্তা। তবে প্রতিবন্ধী হলেও যোগ্যতার প্রমাণ দিয়েই তাদের উতরে আসতে হয়েছে সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া। যত পরিশ্রমী কাজ হোক না কেন, আর প্রতিবন্ধীরা যে পারে সেটা আপনি সচক্ষে না দেখলে বুঝতে পারবেন। কাজ না পেলে আমাদের অবহেলিত, আমাদের জীবনটা অন্যরকম হতো। ইনশাআল্লাহ আমরা কাজ করে খাইতে পারছি, বাপ মায়ের মুখে হাসি ফোটাতে পারছি। প্রশিক্ষণ দেয়া হলে প্রতিবন্ধীরা দক্ষতার সাথে কাজ করতে পারে, এমনটা উল্লেখ করে মৈত্রী শিল্প কর্তৃপক্ষ বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধীদের কাজের সুযোগ করে দিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। গত অর্থ বছরে আমরা দেখেছি যে এটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত হয়েছে যে 8টি বিভাগেও এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের গড়ে উঠবে এবং প্রতিবন্ধী যারা কর্মক্ষমদেরকে আমরা কর্মসংস্থানের আওতায় আনতে পারব। কয়েক বছর আগেও রুগ্ন শিল্প হিসেবে পরিচিতি পাওয়া বর্তমানে লাভজনক এই প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক প্রতিবন্ধীরা প্রমাণ করেছে উপযুক্ত পরিবেশ পেলে ভারী শিল্পেও কাজের ক্ষেত্রে কোনো বাধা নয় তাদের শারীরিক সীমাবদ্ধতা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, গাজীপুর। আইনি জটিলতার কারণে প্রায় 18 বছর ধরে ভোট দিতে পারছেন না ভোলার তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ও বড় মংলাচড়া ইউনিয়নের ভোটাররা। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারবেন না সেখানকার 19,000 ভোটার। ফলে অকার্যকর পরিষদের কারণে উন্নয়ন সহ সব ধরনের সুবিধা বঞ্চিত ইউনিয়নবাসী। তাদের অভিযোগ, নিজেদের স্বার্থে 2 চেয়ারম্যান ও কয়েকজন সদস্য মিলে মামলা নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি করেছেন। উৎপল দেবনাথের ছবি নিয়ে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। তজুমউদ্দিন উপজেলার মেঘনাপাড়ের সোনাপুর ইউনিয়নে সবশেষ 1997 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তী নির্বাচনের আগেই 2005 সালে সোনাপুর ইউনিয়নের মেম্বার নূরে আলম, মোহাম্মদ শামসুদ্দিন ও মোহাম্মদ শাহজাহান সহ 29 জন বাদী হয়ে সহকারী জজ আদালতে সোনাপুর ও বড় মংলাচড়া ইউনিয়নের সীমানা নির্ধারণের একটি মামলা করেন। বর্তমানে ওই মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। নদী ভাঙনের কারণে পুনঃসীমানা নির্ধারণের ওই মামলায় এখন পর্যন্ত নির্বাচন স্থগিত রয়েছে। এতে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বঞ্চিত থাকার অভিযোগ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সীমান্ত মামলা করিয়া আজ পর্যন্ত আমাদের এই দুর্ভোগ ভুগতেছি। আমরা আর ভোটের কোনো অধিকার সাধারণ মানুষ পাই না। নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই সোনাপুরবাসীকে 18 বছর ধরে জিম্মি করে রেখেছে। নতুন চেয়ারম্যান ও নতুন মেম্বার হইব, এলাকার জনগণ উন্নয়নমূলক কাজ হবে। নিজেদের স্বার্থেই 2 চেয়ারম্যান ও কয়েকজন মেম্বার যোগসাজশের মাধ্যমে মামলা নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি করছে বলে অভিযোগ এই ইউপি মেম্বারের। বিএনপির ওই 2 চেয়ারম্যান হাসান মাসুদ বাবুল এবং নবী বাবুল এবং বিএনপির কিছু মেম্বার সহ তারা এই মামলাটা করে নির্বাচন বন্ধ রেখেছেন। আর উপজেলা চেয়ারম্যান বলছেন, বিনা ভোটের চেয়ারম্যান মেম্বাররা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। ওই ইউনিয়নের জনগণের সকল আশা আকাঙ্ক্ষা এই পরিষদ থেকে কিছুই তারা আশা করতে পারে না। এই অবস্থায় নির্বাচন কমিশনের এই কর্মকর্তা জানালেন, আইনি জটিলতা নিরসন করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হলে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা ওই লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির অনুরোধ না হওয়া পর্যন্ত ওখানে কমিশন কোনো স্টেপ নেবে না। 2 ইউনিয়নে বর্তমানে লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে সোনাপুর ইউনিয়নে 14,000 ও বড় মংলাচড়ায় 4,500 ভোটার রয়েছেন। সময় সংবাদ, ভোলা। বিমান বাহিনীর সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। এ সময় তিনি বিমান বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তারা বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার করার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে একমত হন। এর আগে সকালে স্বাধীনতা যুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর
সদস্যদের প্রতি সম্মান জানাতে সেনানিবাসে শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান। যথাযথ মর্যাদায় ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এক র্যালির পর প্যারিসের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসী বাঙালিরা। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় প্রবাসের বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অমর ২১-এর চেতনাকে সবসময় মনে প্রাণে লালন করে আগামীর বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গৌরবের বাংলাকে তুলে ধরার বিকল্প নেই বলে মনে করেন প্রবাসীরা। শুধুমাত্র ২১শে ফেব্রুয়ারি নয়, বরং বছর জুড়েই বাংলা ভাষাকে বুকে লালন করার আহ্বান জানিয়েছেন ফ্রান্স প্রবাসী চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এছাড়া ভাষা আন্দোলনই স্বাধীনতা সংগ্রামের মূল চাবিকাঠি ছিল বলেও মন্তব্য করেন তিনি। প্রচলন হয়ে গেছে বাংলাদেশে যে ২১শে ফেব্রুয়ারি বা ৮ই ফাল্গুন যখন আসে আমরা সোচ্চার হয়ে যাই বাংলা। যেহেতু বাংলাদেশ হয়ে গেছে, বাংলাদেশের মূল সবাই তো জানে চাবিকাঠি ছিল আমাদের বাংলা ভাষা। মাতৃভাষাকে আঘাত যখন করেছে পাকিস্তানিরা তখন ওইটাই মূল সূত্র, কিন্তু এইটা ধরে আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধ তার ভাবে এরপর স্বাধীনতা হয়, বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। দেশের বাইরের খবর, সিরিয়ার হোমস ও দামেস্ক শহরে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০ জনে। এতে আহত হয়েছেন ২৫০ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হোমসের আলাওয়াইত জেলায় ২টি গাড়ি বোমা বিস্ফোরণে ৫৭ জন ও দামেস্কের দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত সাইদা জয়নব শহরতলিতে ৪টি বিস্ফোরণে আরও ৮৩ জন নিহত হয়। জঙ্গি গোষ্ঠী আইএস তাদের নিজস্ব সংবাদ সংস্থা আমাক এ বোমা হামলা দায়ের স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়ার অস্ত্রবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এদিকে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে রুশ বিমান বাহিনীর সহায়তায় সরকারি বাহিনীর হামলায় অর্ধ শতাধিক আইএস জঙ্গি নিহত হবার খবর পাওয়া গেছে। খেলার খবর, এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। মূল পর্বে জায়গা পেতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই আফগানদের সামনে। সেই সাথে তাদের প্রত্যাশা করতে হবে ওমানের কাছে যেন বড় ব্যবধানে হারে আরব আমিরাত। মিরপুরে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। দিনের দ্বিতীয় ম্যাচে ওমানের প্রতিপক্ষ আরব আমিরাত। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। প্রথম ম্যাচে আরব আমিরাতের কাছে হেরে মূল পর্বে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে যায় আফগানিস্তানের। এখন নিজেদের উপরই নয়, নির্ভর করতে হচ্ছে আরব আমিরাত এবং ওমানের ম্যাচের ফলাফলের দিকেও। তারপরও হংকংকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখতে চায় আফগানরা। আরেক ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আরব আমিরাতের জন্য নিশ্চিত হয়ে যাবে মূল পর্ব। তাই কোনো ঝুঁকি নিতে চায় না আকিব জাভেদের দল। বাছাই পর্বে এখন পর্যন্ত অপরাজিত থাকা আরব আমিরাত ওমানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানী থেকে পোল্যান্ডের এক নাগরিক ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার। বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুলকে আগামীকালের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। আইনজীবীর মাধ্যমে দেওয়া ব্যাখ্যা গ্রহণ করা হয়নি। পঞ্চগড়ে পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন, এক জামায়াত কর্মী আটক। মানিকগঞ্জে ভাগ্নেদের হাতে 2 মামা খুনের ঘটনায় 19 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 1। পিপিপির মাধ্যমে প্রথমবারের মতো আবাসন প্রকল্প হাতে নিয়েছে সরকার। রাজধানীর কালশীতে গড়ে তোলা হবে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য ফ্ল্যাট। এবং হারিয়ে যাচ্ছে ময়মনসিংহের গারো সম্প্রদায়ের আচিক ভাষা। বর্ণমালা তৈরি ও মাতৃভাষায় পাঠদানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার দাবি। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।